28 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। হেপাটাইটিস হচ্ছে লিভারের এক ধরনের প্রদাহ, ফ্যাটি লিভার থেকেও হেপাটাইটিস হচ্ছে। ফুড হাইজিন মেনটেন না হলে এই ভাইরাসটা খুব সহজেই মানুষের শরীরে প্রবেশ করে খাবার এবং পানির মাধ্যমে, এবং এ ভাইরাস এবং ই ভাইরাসের মাধ্যমে জন্ডিস হিসেবে মানুষের কাছে প্রকাশ পায়। বাংলাদেশ আসলে কোন হেপাটাইটিসটা সবচেয়ে বেশি? হেপাটাইটিস এ এবং ই ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হয় সবচেয়ে বেশি। হেপাটাইটিসের জন্য টিকার একটা ব্যবস্থা আছে। হেপাটাইটিস বি আগে চেক করুন যে আপনি হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত কিনা। যদি না হয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি সেটা টিকা নিয়ে প্রতিরোধ করুন। আমার হেপাটাইটিসের টিকাটা নিয়ে আছে, তার মানে ইন ফিউচার আমার হেপাটাইটিস হবে না। আপনাকে প্রতি 5 বছর পর পর চেক করতে হবে যে টিকাটা কার্যকর আছে কিনা। যদি কার্যকারিতা হারায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুস্টার ডোজ নিতে হবে। একজন নবজাতক জন্মের পর 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিসের একটা টিকা দেওয়ার জন্য এটা কেন গুরুত্বপূর্ণ? কোনো মা যদি জানেন যে তিনি হেপাটাইটিস বি পজিটিভ, যে অবশ্যই ডাক্তারকে আগে থেকে জানাতে হবে যে উনি হেপাটাইটিস বি পজিটিভ, এবং ওনার প্রেগন্যান্সির পরে বাচ্চা হওয়ার সাথে সাথে সেই দিনই ওনাকে 2 ধরনের বাচ্চাকে টিকা দিতে হয়। এমনি নর্মাল বা বেবিদেরকে একটা টিকা দিতে হয়, আর যে মা হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ তার বাচ্চাকে 2টো টিকা দিতে হয়। তো এই 2টো টিকা দিলে বাচ্চা হচ্ছে হেপাটাইটিস বি তে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অলমোস্ট 0-তে পরিণত হয়। দর্শক, স্বাগত জানাচ্ছি রেনিটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেসে। আমি তামান্না খন্দকার আছি আপনাদের সাথে, আর আজকে আমরা আলোচনা করব হেপাটাইটিস নিয়ে। জানার চেষ্টা করব না জানা অনেক প্রশ্নের উত্তর। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন গ্যাস্ট্রো লিভার ও প্যানক্রিয়াস রোগ বিশেষজ্ঞ ডাক্তার তাসলিমা জামান। কথা বলবো তার সাথে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেপাটাইটিস, বর্তমানে এই রোগটা বাংলাদেশে প্রায় বহুল আলোচিত বলাই যায়। তো হেপাটাইটিসটা আসলে কি, কেন হয়? ধন্যবাদ আপনাকে এই ধরনের একটি বার্নিং কোশ্চেন নিয়ে আমাকে অনুষ্ঠানে উপস্থিত করার জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, অ্যাকচুয়ালি এই মাসটা হেপাটাইটিস মাস হিসেবেই চিন্তা করি আমরা, কারণ 28 জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। বিশ্বব্যাপী হেপাটাইটিসের সংখ্যা এবং হেপাটাইটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে, এবং এর থেকে কমপ্লিকেশনও বেড়ে যাচ্ছে। তো এই ধরনের বিষয় নিয়ে জনসচেতনতা তৈরি করা খুবই জরুরি, এবং এই অনুষ্ঠানে আমি সেটার জন্যই এসেছি। অ্যাকচুয়ালি হেপাটাইটিস হচ্ছে লিভারের এক ধরনের প্রদাহ। আমরা যদি বলি যে লিভারের প্রদাহ হচ্ছে, তখন আমরা মেডিকেল টার্মে হেপাটাইটিস বলি। এবং লিভারের প্রদাহের কারণে নানা রকম জটিলতা দেখা দেয়, সেগুলোকে আর্লি ডিটেকশন করা এবং আর্লি সেই রোগটা ধরার পরে সেটার চিকিৎসা করা, এটাই আমাদের মূল লক্ষ্য। হেপাটাইটিসটা কাদের আসলে মূলত বেশি হয়ে থাকে? হেপাটাইটিস অনেক রকম। হেপাটাইটিস যদি আপনি বলতে যান যে এটাকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে, যেমন কিছু আছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, সেগুলো ইউজুয়ালি হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই ভাইরাস এগুলো দিয়ে হয়ে থাকে। আর কিছু আছে যে অ্যাকিউট কন্ডিশন থেকে এটা ক্রনিকে পরিণত হয়, এবং এগুলো সাধারণত হেপাটাইটিস বি, সি এই ভাইরাসগুলো দিয়ে হয়। যেহেতু হেপাটাইটিস বলতে লিভারের প্রদাহ বলছি, তো শুধুমাত্র ভাইরাস জনিতগুলোই হেপাটাইটিস করে তা না। এখন কিন্তু ফ্যাটি লিভার থেকেও হেপাটাইটিস হচ্ছে। তারপরে আপনার বিভিন্ন রকমের ওষুধপত্র থেকে, যে র্যান্ডম আমরা প্রেসক্রিপশন ছাড়া মেডিসিন নিচ্ছি, সেই মেডিসিনগুলো থেকেও কিন্তু হেপাটাইটিস হয়। তার মানে কি ওষুধের সাইড এফেক্ট থেকেও হেপাটাইটিস হতে পারে? এক্স্যাক্টলি, ওষুধের সাইড এফেক্ট হিসেবেও হেপাটাইটিস হতে পারে। সো হেপাটাইটিস অ্যাকচুয়ালি একটা ব্রড স্পেকট্রাম। কাদের হয় এই প্রশ্নটার উত্তর দিতে গেলে যারা হচ্ছে সচেতন না হেপাটাইটিস নিয়ে, তাদেরই বেশি হচ্ছে। তার মানে শারীরিক কন্ডিশন, কারো যদি থাইরয়েড থাকে বা আপনি লিভারের কথা বলছিলেন, তো লিভার ফেলিয়ার এরকম যাদের আছে তাদের কি হেপাটাইটিস হওয়ার চান্সটা অনেক বেশি? ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি আমরা যদি ভাগ ভাগ করে বলতে যাই, তাহলে হেপাটাইটিস এ এবং ই সাধারণত পানিবাহিত এবং খাদ্যবাহিত রোগ। তো আমাদের দেশে আপনি জানেন যে আমাদের ফুড হাইজিনটা মেনটেন হয় না। আমাদের দেশে যে স্ট্রিট ফুডগুলো বিক্রি হয়, রেস্টুরেন্টে ইভেন ফুড হাইজিন মেনটেন হয় না, যেহেতু এটা পানি এবং খাদ্যবাহিত রোগ। সো এই ফুড হাইজিন মেনটেন না হলে এই ভাইরাসটা খুব সহজেই মানুষের শরীরে প্রবেশ করে খাবার এবং পানির মাধ্যমে, এবং এ ভাইরাস এবং ই ভাইরাসের মাধ্যমে জন্ডিস হিসেবে মানুষের কাছে প্রকাশ পায়।
সো এই যদি বলেন যে কাদের বেশি হয়, যারা এই ধরনের সচেতন না খাবার সম্বন্ধে, পানি সম্বন্ধে, তাদের ক্ষেত্রে হেপাটাইটিস এ ই হওয়ার বেশি চান্স থাকে। বাংলাদেশে আসলে কোন হেপাটাইটিসটা সবচেয়ে বেশি হয়? সবচেয়ে বেশি যদি বলেন তাহলে বাংলাদেশে বলতে এশিয়াতেই অ্যাকচুয়ালি হেপাটাইটিস এ এবং ই ভাইরাস দ্বারা মানুষ আক্রান্ত হয় সবচেয়ে বেশি। এর পরবর্তীতে আসে হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, দেন হচ্ছে সি ভাইরাস। আর হেপাটাইটিস বি এবং সি কিন্তু হেপাটাইটিস এ এর মতন না। বি এবং সি হচ্ছে দুটো ভাবে প্রকাশ পায়, একটা সংক্রমণ হয়, একটা হচ্ছে রক্তবাহিত রোগ মানে রক্তের মাধ্যমে, আরেকটা হচ্ছে অসাবধানতা বা যেটা আপনার বলে যে অবাধ যৌন মিলনের মাধ্যমে। এই দুটো মাধ্যমেই কিন্তু হেপাটাইটিস বি এবং সিটা ছড়ায়। আমরা জানি যে আমাদের দেশে হেপাটাইটিসের জন্য টিকার একটা ব্যবস্থা আছে। টিকা কি এর সর্বোত্তম সমাধান? ডেফিনেটলি। প্রথম কথা হচ্ছে আপনার হেপাটাইটিস সম্বন্ধে সচেতনতা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি হেপাটাইটিস আপনার শরীরে আছে কিনা জীবাণু, সেটা আগে স্ক্রিন আউট করতে হবে। তো স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা বলি যে হেপাটাইটিস বি স্ক্রিন করতে হয়, সি স্ক্রিন করতে হয়। মানে আমাদের 2008 সাল থেকে গভর্নমেন্ট সেক্টরে প্রতিটা বাচ্চাকেই জন্ম থেকে হেপাটাইটিস বি টিকা দেওয়া হচ্ছে, কিন্তু তার আগে কিন্তু দেওয়া হতো না। এমনকি অনেকে অসচেতনতামূলক টিকা নিচ্ছেন না, বাচ্চাদেরও দেওয়া হচ্ছে না, এরকমও অনেক মানুষ আছেন। তো সবার ক্ষেত্রে আমি বলবো যে হেপাটাইটিস বি আগে চেক করুন যে আপনি হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত কিনা। যদি না হয়ে থাকেন তাহলে ইমিডিয়েটলি সেটা টিকা নিয়ে প্রতিরোধ করুন। হেপাটাইটিস বি সি দুটাই কিন্তু প্রতিরোধযোগ্য। হ্যাঁ, টিকা দেওয়ার কি নির্দিষ্ট কোনো বয়স আছে? হেপাটাইটিসের অ্যাকচুয়ালি বাচ্চাদের দেওয়া হয় ছোটকাল থেকেই, কিন্তু এ ভাইরাস এবং বি ভাইরাস এই দুটোরই অ্যাকচুয়ালি টিকা আছে, অন্যগুলোর কিন্তু টিকা নাই সেভাবে। সো হেপাটাইটিস এ এবং বির ক্ষেত্রে আপনি টিকা নেওয়ার যে কোনো বয়সে নিতে পারবেন, কিন্তু সেটা অবশ্যই গ্যাস্ট্রোলিভারের একজন ডক্টরের সাথে পরামর্শ করে। এবং আমি যদি বলি আমার হেপাটাইটিসের টিকাটা নিয়ে আছে, তার মানে ইন ফিউচার আমার হেপাটাইটিস হবে না, ব্যাপারটা কি রকম? ব্যাপারটা ঠিক এরকমও না। ধরেন আপনি হেপাটাইটিস বির একবার টিকা নিয়েছেন, তাহলে আপনাকে প্রতি 5 বছর পর পর চেক করতে হবে যে টিকাটা কার্যকর আছে কিনা। এটা আমরা একটা অ্যান্টিবডি টেস্ট বলি। এটা কার্যকারিতা কোনো একটা ডেট নাই যেটা 15 বছর 10 বছর কার্যকর 5 বছর পর পর চেক করতে হবে আপনাকে। NTHBS অ্যান্টিবডি বলে একটা অ্যান্টিবডি আছে, যেটা আমাদেরকে চেক করে দেখতে হবে যে টাইটারটা ঠিক আছে কিনা। যদি টাইটারটা কার্যকারিতা হারায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে বুস্টার ডোজ নিতে হবে তখন, এবং এই জিনিসগুলো অ্যাকচুয়ালি নির্ধারণ করবে ডক্টর। হেপাটাইটিসের কিছু লক্ষণ আছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীদের সেই লক্ষণগুলো মানে প্রাথমিক যে লক্ষণগুলো সেগুলো বোঝা যায় না, প্রকাশ পায় না। মানে সেক্ষেত্রে আসলে করণীয় কি, আমি বুঝবো কিভাবে? যেমন ধরেন হেপাটাইটিস এ ই, এটা জন্ডিস দিয়ে প্রকাশ পাবে। জন্ডিস আমরা জানি যে চোখ হলুদ হয়ে যায়, অরুচি হয়, বমি ভাব হয়, হ্যাঁ, তারপর প্রস্রাবের রং হলুদ হয়ে যায়, এসবের মাধ্যমে শরীর হলুদ হয়ে যায়। এসবের মাধ্যমে আপনি প্রাথমিকভাবে যদি কিছু টের পান যে আপনার এরকম কোনো লক্ষণ প্রকাশ পাচ্ছে, তাহলে ডক্টরের শরণাপন্ন হলে আমরা গ্যাস্ট্রোলিভারের ডাক্তাররা সাথে সাথে কিছু টেস্ট করাই। টেস্ট করালে আমরা ধরতে পারি যে হেপাটাইটিস এ অথবা ই হয়েছে, এবং সেই অনুযায়ী আপনাকে ওষুধপত্র এবং নির্দেশনা দিই। কিন্তু হেপাটাইটিস বি এবং সির ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষণ প্রকাশ পাবে না। অনেক দিন আপনি একদমই হিডেন অবস্থায়, এবং এটা আমরা বলি যে সুপ্ত অবস্থায় থাকে। তারপরে যখন এটা প্রকাশ পায় তখন অনেক সময় ইনসিডেন্টালি ধরা পড়ে। ধরেন আপনি কাউকে ব্লাড ট্রান্সফিউশন করতে যাচ্ছেন, তখন যখন ব্লাডের স্ক্রিনিং করেছে তখন পজিটিভ হচ্ছে, অথবা পজিটিভ আপনি যে পজিটিভ সেটা টের পেলেন, অথবা অনেক সময় ডাক্তার হচ্ছে কোনো কারণে টেস্ট করাচ্ছে, অথবা কোনো একটা অপারেশন হবে আপনার, তখন কিন্তু আমরা এগুলো সব চেক করে নিই। তো ওই সময় আপনি হয়তো জানতে পারলেন যে আপনি পজিটিভ। আমাদের দেশে দু ধরনের রোগী আছে হেপাটাইটিস বি এবং সি এর। একটা হচ্ছে সে জানে যে সে পজিটিভ, কিন্তু সে এটা মানতে রাজি না যে এটার দ্বারা বিরাট ক্ষতি হতে পারে, এবং এটার জন্য যে রেগুলার গ্যাস্ট্রোলিভারের ফলো আপে যেতে হবে ডাক্তারের কাছে, সেটা ওনারা মানতে রাজি না। আরেক ধরনের রোগী হচ্ছে যারা জানেই না যে সে পজিটিভ, এবং সে যখন আমাদের কাছে আসছে ততদিনে সিরোসিস হয়ে গেছে। হ্যাঁ, লিভার সিরোসিস থেকে পরবর্তীতে লিভার সিরোসিস পর্যন্ত হয়ে যায়। এক্স্যাক্টলি। এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে হেপাটাইটিসের আসলে চিকিৎসা কতটুকু পুরোপুরি নিরাময়যোগ্য? আপনাকে বুঝতে হবে যে হেপাটাইটিস দিয়ে আসলে কি ধরনের কমপ্লিকেশন হয়। যদি হেপাটাইটিস এ এবং ই হয় তাহলে সেটা হচ্ছে ভাইরাল জ্বরের মতন, ধরেন 4 সপ্তাহের মধ্যে এটা রিজলভ হয়ে যায় অটোমেটিক্যালি। যদি আপনি কোনো ওষুধপত্রও না নেন তাহলে এটা অটোমেটিক্যালি রিজলভ হয়ে যায়। জাস্ট বাসায় বসে রেস্ট করলেন, খাওয়া দাওয়া বাসারগুলো খেলেন, এবং কিছু ওষুধপত্র আমরা সাপোর্টিভ হিসেবে দিলাম, তাতেই কিন্তু 1 মাসের মধ্যে এই হেপাটাইটিসগুলো নির্মূল হয়ে যায়। কিন্তু হেপাটাইটিস বি এবং সির ক্ষেত্রে যদি
যদি এটা আপনি ঠিক টাইমে ধরতে না পারেন এবং প্রপার চিকিৎসা না দেন তাহলে এগুলো ক্রনিক হয়ে যায়। ক্রনিক হলে তখন ওটাকে আমরা বলি যে ক্রনিক লিভার ডিজিজ। সেখান থেকে একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট সিরোসিস অফ লিভারে কনভার্ট হয় এবং সেখান থেকে আবার 20% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু লিভার ক্যান্সারে পরিণত হয়। সো হেপাটাইটিস বি এবং সি, আসলে কোনো হেপাটাইটিসকে হালকাভাবে নেওয়ার কিছু নাই, এটাকে গুরুত্বের সাথে নিতে হবে এবং যথাযথ সময়ে স্টেপগুলো নিতে হবে। হেপাটাইটিস হয়েছে এটা নির্ণয়ের জন্য আমাদের কি কি পরীক্ষা করতে হবে? কি কি পরীক্ষা? মেনলি আমাদের কিছু রক্ত পরীক্ষা করতে হয়, আলট্রাসোনোগ্রাম লাগে। মেনলি এই পরীক্ষাগুলোর মাধ্যমে খুবই সিম্পল কিছু বেসিক টেস্টের মাধ্যমে কিন্তু হেপাটাইটিসের স্ক্রিনিংটা আমরা বুঝে ফেলি এবং লিভারে কতটুকু ক্ষতি করেছে সেটা বুঝতে পারি। বাংলাদেশের প্রেক্ষাপটে হেপাটাইটিসের যে চিকিৎসা আছে সেটা কতটুকু কার্যকর? বাংলাদেশে এতদিন ধরে আমরা বলতাম যে হেপাটাইটিস এ এর যথেষ্ট ভালো চিকিৎসা আছে। বি ভাইরাসের যে ওষুধ আছে সেটার মাধ্যমে বি ভাইরাসকে নির্মূল করা যাচ্ছে না এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি ইন বাংলাদেশ। ওয়ার্ল্ড ওয়াইড যে ওষুধ আবিষ্কার হয়েছে সেটা দিয়ে বি ভাইরাসকে নিয়ন্ত্রণ করে রাখা যাচ্ছে যেন সে সিরোসিসে পরিণত না হয়, হ্যাঁ, সিএলডি পর্যন্ত যেন না যায় বা ক্রনিক লিভার ডিজিজ যেন পরিণত না হয়। ভাইরাসটাকে দমিয়ে রাখা, সোজা কথা যে ভাইরাসটাকে একদম দমিয়ে রাখা যেন লিভারকে সে ক্ষতিগ্রস্ত করতে না পারে। কিন্তু হেপাটাইটিস সি এর খুব ভালো ট্রিটমেন্ট চলে এসছে যেটা একেবারে নির্মূল করে ফেলতে পারছে হেপাটাইটিস সি কে। অ্যান্ড হেপাটাইটিস বি নিয়ে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুব গবেষণা চলছে যে খুব শীঘ্রই আমরা আশা করছি হয়তো আগামী 5 বছরের মধ্যে এমন কিছু ট্রিটমেন্ট আসবে যেটার মাধ্যমে সি এর মতন বি ভাইরাসকেও সম্পূর্ণ নির্মূল করে ফেলতে পারবো আমরা। আপনি লিভার ফেইলিওরের কথা বলছিলেন এবং যাদের থাইরয়েড আছে তাদের কথা বলছিলেন। এই ধরনের রোগের সাথে যারা অলরেডি পরিচিত এবং আক্রান্ত, বিশেষ করে তাদের কি কোনো খাদ্যাভ্যাস বা নিয়মিত চলাচলের কোনো রুটিন আছে? লিভার ফেলিওর কিন্তু অনেক পরের টার্ম, হ্যাঁ। প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনি কি ধরনের রোগে আক্রান্ত। আমি বলছিলাম যে হেপাটাইটিসের আরেকটা অ্যাসপেক্ট আছে যেটা ফ্যাটি লিভার, হ্যাঁ। ফ্যাটি লিভারের দ্বারাও কিন্তু হেপাটাইটিস হচ্ছে। আমরা বলি যে স্টিয়াটো হেপাটাইটিস, মানে ফ্যাটি লিভারের যদি সম্বন্ধে বলতে যাই আসলে পুরো এক অনুষ্ঠান বলা যাবে, কিন্তু আমি 2 মিনিটে যদি একটু বলতে যাই যে ফ্যাটি লিভার হচ্ছে এমন একটা ডিজিজ যেটাতে আমাদের দেশের 33% রোগী মানুষ আক্রান্ত, হ্যাঁ, সাধারণ মানুষ আক্রান্ত। তার মানে আমরা প্রতি 3 জনের মধ্যে 1 জন কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত, হ্যাঁ। এটা অ্যালার্মিং কিন্তু বাংলাদেশের জন্য। তো সেখানে ফ্যাটি লিভারে কি হচ্ছে এটুকু বুঝতে হবে। ফ্যাটি লিভারে আমাদের লিভারের যে সেলগুলো আছে সেগুলোর মধ্যে ফ্যাট জমা হচ্ছে এবং তারপরে সেখানে একটা প্রদাহ হচ্ছে, এটাকে হেপাটাইটিস বলে। সেখান থেকে কিছু সেল নষ্ট হয়ে গিয়ে ফাইব্রোসিস হচ্ছে এবং সেখান থেকে লিভারটা হার্ড হয়ে যাচ্ছে এবং সিরোসিসে পরিণত হচ্ছে। তো ফ্যাটি লিভারও কিন্তু সিরোসিসের একটা অন্যতম কারণ। তো সেই ক্ষেত্রে ফ্যাটি লিভার দ্বারা যে হেপাটাইটিসগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমাদেরকে প্রতিরোধযোগ্য, মানে আমরা কিন্তু জানি যে এটা আমাদের খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন যে ব্যায়াম এগুলোর মাধ্যমে কিন্তু আমরা ফ্যাটি লিভারকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারি। তো এই জায়গায় কিন্তু এগুলো প্রতিরোধযোগ্য। একজন নবজাতক জন্মের পর আমরা যেটা বলি সবচেয়ে বেশি গুরুত্ব দেই 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিসের একটা টিকা দেওয়ার জন্য, এটা কেন গুরুত্বপূর্ণ? এখানে দুটো বিষয় আছে। কোনো মা যদি জানেন যে তিনি হেপাটাইটিস বি পজিটিভ, তাহলে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তিনি কিন্তু সুন্দর প্রেগনেন্ট হতে পারবেন, তার বাচ্চা পৃথিবীতে আসবে এবং যেদিন আসবে সেদিনই একই সাথে ওনাকে ওই যেটা করতে হবে যে অবশ্যই ডাক্তারকে আগে থেকে জানাতে হবে যে উনি হেপাটাইটিস বি পজিটিভ এবং উনি কি ওষুধটা উনি কিন্তু ডিসকন্টিনিউ করবেন না। যে ওষুধ উনি খাচ্ছিলেন হেপাটাইটিস বির জন্য সেটাও কন্টিনিউ করবেন এবং ওনার প্রেগনেন্সির পরে বাচ্চা হওয়ার সাথে সাথে সেই দিনই ওনাকে 2 ধরনের বাচ্চাকে টিকা দিতে হয়। এমনি নর্মাল বা বেবিদেরকে একটা টিকা দিতে হয়, আর যে মা হচ্ছে হেপাটাইটিস বি পজিটিভ তার বাচ্চাকে 2টো টিকা দিতে হয়। তো 2টো টিকা দিলে 2 ধরনের টিকা আর কি, হেপাটাইটিস বিরই 2 ধরনের টিকা। তো এই 2টো টিকা দিলে বাচ্চা হচ্ছে হেপাটাইটিস বিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অলমোস্ট 0-তে পরিণত হয়। তার মানে কি যে মা হেপাটাইটিস বি পজিটিভ সে মার সন্তানও কিন্তু হেপাটাইটিস বি নেগেটিভ হবে, সমস্যা নাই সেক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা প্রশ্ন করলেন যে কতটা গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হেপাটাইটিস বি কে আমরা এভাবেই প্রতিরোধ করব। যেহেতু এটা মা থেকে বাচ্চা শরীরে আসে, গর্ভাবস্থায় মার শরীর থেকে বাচ্চা শরীরে ট্রান্সমিট হচ্ছে ব্লাডের মাধ্যমে,
মেলামেশার মাধ্যমে হচ্ছে আপনার একজন পুরুষ থেকে একজন মহিলা বা একজন মহিলা থেকে একজন পুরুষের আমি শরীরে এটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সারাউন্ডিং এ বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট সেখানে মনে হয় এই মানুষটার, সে ছেলে হোক বা মেয়ে হোক, তার হেপাটাইটিস আছে মানে সে মানে নর্মাল যে দাম্পত্য জীবন সেটা সে কন্টিনিউ করতে পারবে না। ব্যাপারটা কি এরকম? এটা একটা মিথ, এটা মিসকনসেপশন অ্যাকচুয়ালি। ধরেন হাজবেন্ড পজিটিভ, তাহলে সেক্ষেত্রে তাকে ট্রিটমেন্ট নিতে হবে, সে ডাক্তারের শরণাপন্ন হবে, তার হেপাটাইটিস বি লোড দেখবো আমরা ডিএনএ করে, তারপরে সেটা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, অলরেডি লিভারে ক্ষতি করেছে কিনা, সেগুলো সবকিছু বুঝে আমরা তাকে মেডিসিন দেব। এরকমটাও ভাবা হয় যে তার তো হেপাটাইটিস বি পজিটিভ বা সি পজিটিভ বা এ পজিটিভ, তার মানে তার লাইফের যে একটা ট্রাম সেটা হয়তো বা সে হয়তো বেশি দিন বাঁচবে না। না এরকমও একটা, এটা একটা মিথ। এটাও মিথ। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে হাজব্যান্ড ওয়াইফ তার দাম্পত্য জীবন, স্বাভাবিক দাম্পত্য জীবন কন্টিনিউ করতে পারবে কিনা। ডেফিনেটলি করতে পারবে। এখানে হাজব্যান্ড যদি ধরে নিলাম আমরা হাজব্যান্ড পজিটিভ, তাহলে সেক্ষেত্রে সে তার ট্রিটমেন্ট কন্টিনিউ করবে। ওয়াইফের স্ক্রিন করতে হবে, যদি সে হেপাটাইটিস বি পজিটিভ হয় তাহলে তাকেও একই ধারায় ট্রিটমেন্টে যেতে হবে। আর যদি সে নেগেটিভ হয়, সে সুন্দরভাবে একটা ভ্যাকসিনেশন প্রসেসে যাবে, ভ্যাকসিনেশন কমপ্লিট হওয়ার পরে তারা মানে নর্মাল লাইফ যেটা দাম্পত্য জীবন সেটা পালন করতে পারবে। তবে ওই যে সবসময় একটু সতর্ক থাকা, যে বছরে অন্তত একবার চেক আপ করা, যে পজিটিভ তার প্রতি 6 মাসে একবার চেক আপ করা, এই জিনিসগুলো একটু সচেতন থাকতে হবে। মানে সচেতন থাকতে হবে এবং নিজের রোগকে নিয়ে নিজেকে সেটাকে মানে গুরুত্ব সহকারে প্রতিরোধের চেষ্টা করতে হবে। ডিনায়াল করার কোনো মানে অবস্থান নাই, অ্যাকসেপ্ট করে নিতে হবে রোগটাকে। ব্যক্তিগত, সামাজিক এবং আপনারা যে মহান পেশায় নিযুক্ত আছেন আপনাদের জায়গা থেকে এই ব্যাপারে আপনারা কিভাবে সচেতন করতে পারেন বা সচেতনতা বৃদ্ধি করা যায়, কি কাজ করা যায়, কি উদ্যোগ নেওয়া যায় বলে মনে করছেন? আজকের অনুষ্ঠানে এই সচেতনতারই একটা পার্ট। হ্যাঁ, আমরা যেমন হেপাটাইটিস ডে যখন আসে তখন আমরা বিভিন্ন রকমের সিম্পোজিয়াম করি, আমরা স্ক্রিনিং প্রোগ্রাম করি, বিভিন্ন ভার্সিটিগুলোতে যাই, ইয়াং যে তরুণ তরুণীরা আছে আমাদের, তাদেরকে আমরা অবাধ যৌন মিলনে না গিয়ে একটা নিরাপদ যৌন সচেতনতার একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদেরকে স্কুলে বাবা মাদেরকে আমরা হচ্ছে এইটাকে সচেতন হওয়ার জন্য যে তারা টিকা নিয়েছে কিনা, তার বাচ্চার হেপাটাইটিস বি বা এ ভাইরাস বা ই ভাইরাস এসব সম্বন্ধে কিভাবে তার বাচ্চাদেরকে দূরে রাখতে পারে, প্রতিরোধযোগ্যতা, এগুলো সবকিছু আমরা চেষ্টা করি যে মেসেজগুলো দেওয়ার জন্য। যেমন আমাদের এই মাসে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমরা অনেকগুলো ভার্সিটিতে যাব মেসেজগুলো নিয়ে। আমাদের হসপিটালে স্ক্রিনিংয়ের প্রোগ্রাম আছে। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন সিম্পোজিয়াম করি, টিভি প্রোগ্রামগুলো, অনলাইন মিডিয়াগুলোকে আমরা বা সোশ্যাল মিডিয়াগুলোকে আমরা কাজে লাগাই যে এই জায়গাগুলোতে সচেতন করার। আরেকটা হচ্ছে আমাদের কাছে যেই পেশেন্টই আছে, ধরেন অন্য কোনো রোগ নিয়ে আসছে, তখনও কিন্তু আমরা হেপাটাইটিস বি নিয়ে ইনফরমেশনটা নেয়ার এবং উনি অলরেডি ভ্যাকসিনেটেড কিনা অথবা উনি অলরেডি তার স্ট্যাটাস সম্বন্ধে জানেন কিনা সেটা সচেতন করার চেষ্টা করি। একজন হেপাটাইটিস বি পজিটিভ বা সি পজিটিভ যেটাই হোক না কেন, তার দীর্ঘমেয়াদী সুস্থ জীবন পরিচালনার জন্য তাকে আসলে মানে কোন কোন খাদ্যাভ্যাস বা জীবনে কিছু হয় না, কিছু রুটিন মেনটেন করতে হয়, এরকম কোনো অ্যাডভাইস আছে কি? ডেফিনেটলি। আপনি যদি আমাকে বলেন যে এই হেপাটাইটিস আপনি বারবার বলছেন প্রতিরোধযোগ্য, তাহলে কিভাবে প্রতিরোধ করব? প্রথম কথা হচ্ছে আপনাকে নিরাপদ এবং ভালো সুষম খাদ্য গ্রহণ করতে হবে। যেমন আপনি স্ট্রিট ফুড খাচ্ছেন, সেখানে যদি আপনি এটুকু সচেতন না থাকেন যে এই খাবারটা বা পানীয়টা আমার জীবাণুযুক্ত হতে পারে, ভাইরাসযুক্ত হতে পারে, সেই জায়গাতে আপনি সচেতন থাকলে আপনি ওই এই ভাইরাস থেকে বেঁচে গেলেন। এখন আসেন বিসি ভাইরাস থেকে। বিসি ভাইরাসের মেইন ঝামেলাটা হয় রক্ত নেয় যখন মানুষ কোনো কারণে তার অপারেশন বা কোনো কারণে তার রক্ত নিতে হচ্ছে, তখন সে নিরাপদ রক্ত নিচ্ছে কিনা, এবং সেটা আমি যখন কালেক্ট করছি দুটো জায়গাতে আসলে সচেতন হতে হবে। এবং আপনি কার কাছ থেকে রক্ত নিচ্ছেন সেটা আপনাকে খেয়াল করতে হবে, সেই রক্তটা কি নিরাপদ কিনা। এবং তৃতীয় হচ্ছে ওই যে মানে আপনাকে যেটা বলে যে নিরাপদ যৌন মিলন, নিরাপদ যৌন মিলন ব্যাপারে নলেজ থাকতে হবে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে বিসিকে আপনি প্রতিরোধ করলেন। এরপরে আসেন হচ্ছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার তো আমরা সবাই জানি যে আমরা প্রতিদিন হচ্ছে 30 মিনিট যদি একটা দ্রুত হাঁটা যেটাকে বলে, সপ্তাহে অন্তত 5 দিন, এবং হচ্ছে আপনার সুষম একটা খাদ্য যেখানে আপনার কার্বোহাইড্রেট কম থাকবে এবং হচ্ছে ভাত কম খাবে, হ্যাঁ, চিনি জাতীয় খাবার কম খাবে, ফ্যাটি ফুডগুলো, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চকলেট এগুলোকে কমাতে হবে আমাদের খাবারের থেকে। এই যে কয়েকটা স্টেপস বললাম আমি, এই প্রতিটা স্টেপস যদি কেউ মেনে চলে এবং
এর মাধ্যমে কিন্তু সে খুব নিরাপদে হেপাটাইটিস সহ আরও বেশ কিছু রোগকে প্রতিরোধ করতে পারবে এবং একটা সুষম সুন্দর সুস্থ জীবন যাপন করতে পারবে উইথ এ নাইস লিভার। আমাদের লিভার কিন্তু একটাই এবং এটাকে সুস্থ রাখা আমাদেরই কাজ। বিশ্ব হেপাটাইটিস দিবসে সাধারণ মানুষের জন্য আপনার বার্তা কি? যদি আমি বলতে যাই যে হেপাটাইটিস দিবস উপলক্ষে মানুষ কিভাবে নিজের লিভারকে সুস্থ রাখবেন, তাহলে খুব অল্প কিছু স্টেপের মাধ্যমে আপনি লিভারকে সুস্থ রাখতে পারেন। এবং হেপাটাইটিস যেহেতু প্রতিরোধযোগ্য রোগ, একে প্রতিরোধ করুন এবং আপনার লিভারকে সুস্থ রাখুন। লিভার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এটা যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার বডি কোনোভাবেই এর সাথে কোপ আপ করতে পারবে না। সো নিজের লিভারকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে এবং চারপাশের মানুষকে সুস্থ রাখুন। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা আসলে হেপাটাইটিস নিয়ে না জানা অনেক কিছু জানতে পেরেছি। আশা করছি দর্শকদের এটা খুবই উপকারে আসবে এবং তারা উপকৃত হবেন, সচেতন হবেন। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকেও। দর্শক, আপনারা দেখছিলেন রেনেটা পিএলসি প্রেজেন্টস টিভিএস ওয়েলনেস। আমি তামান্না খন্দকার ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাঁ, টিভিএস এর সাথেই থাকুন।